অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর্থাৎ গড় দ্রুতি বা গড় বেগ কাকে বলে এবং তাদের মধ্যে রিলেশন কি, তারা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর্থাৎ তাৎক্ষণিক গতিবেগ কাকে বলে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। চলো শুরু করা যাক। এর আগের দিন আমরা দেখে এসেছি মোশন কাকে বলে, অ্যাবসোলুট রেস্ট এবং অ্যাবসোলুট মোশন বা চরম স্থির বা চরম গতিশীল বস্তু কাকে বলে। মোশন নিয়ে এর আগের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে কোনো একটা বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পজিশন চেঞ্জ করে বা তার যদি ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে তাকে আমরা বলছি দ্য অবজেক্ট ইজ ইন মোশন। কিন্তু এই যে অবজেক্ট, তার যে ডিসপ্লেসমেন্ট ঘটছে সেটা কতটা র্যাপিড হচ্ছে, অর্থাৎ তার টাইমের সঙ্গে তার ডিসপ্লেসমেন্টটা কতটা তাড়াতাড়ি ঘটছে, সেই র্যাপিডিটিটা মেজার করতে গেলে কিন্তু আমাদের অ্যাভারেজ ভেলোসিটির প্রয়োজন হবে। তার মানে অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, হাউ ফাস্ট দ্য অবজেক্ট ইজ মুভিং। কোনো একটা বস্তু কতটা দ্রুত গতিতে তার অবস্থান পরিবর্তন করছে, মানে তার ভেলোসিটি কতটা বেশি বা কতটা কম, এইটা দেখার জন্য কিন্তু আমাদের অ্যাভারেজ ভেলোসিটি প্রয়োজন হবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কাকে বলছি আমরা? হাউ ফাস্ট অ্যান অবজেক্ট ইজ মুভিং, অর্থাৎ কোনো একটা অবজেক্ট কত দ্রুত গতিতে মুভমেন্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ ভেলোসিটির প্রয়োজন হবে। ক্লিয়ার? তো ভেলোসিটি কাকে বলে তোমরা জানো। এর আগে ভেলোসিটি ভি ইকুয়ালস টু আমরা কি জানি, যে ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। অর্থাৎ কোনো একটা অবজেক্টের টোটাল ডিসপ্লেসমেন্ট তাকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করলে আমরা কি ভেলোসিটিটা পাবো না, তখন আমরা ভেলোসিটিটা পাবো। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কাকে বলবো? ধরে নাও কোনো একটা অবজেক্ট কোনো একটা টাইম ইন্টারভ্যালে কিছুটা দূরত্ব অতিক্রম করছে, মানে কি কোনো একটা অবজেক্ট তার টোটাল পাথের মধ্যে, তার টোটাল জার্নির মধ্যে কোনো একটা আমি টাইম ইন্টারভ্যাল যদি ধরে বলি যে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে তার ভেলোসিটিটা যদি আমি মেজার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি আসবে। অর্থাৎ এখানে তুমি ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্টের যে কার্ভটা, যে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছ, 0 থেকে শুরু হচ্ছে, টাইম যত এগোচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ঘটছে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টকে এক্স ধরা হয়েছে এখানে। এখানে দেখো যে P1 থেকে P2 তে, তার মানে এই যে তোমার পাথ P1 থেকে P2 তে যেতে তার টোটাল টাইম কত লেগেছে? 5 to 7, মানে 2 ইউনিট। এখানে তার ডিসপ্লেসমেন্ট কত দেখো, 10 থেকে 27.4। এই টাইম ইন্টারভ্যালের মধ্যে তার যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এইখানটায়, তাহলে এই ডিসপ্লেসমেন্টকে যদি আমি এই টাইম ইন্টারভ্যাল দিয়ে ডিভাইড করে দিই, তখন কিন্তু আমরা অ্যাভারেজ ভেলোসিটি পাবো। তার মানে কি, আমরা অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে পাবো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে তোমার x2 মাইনাস x1 ডিভাইড বাই t2 মাইনাস t1। তার মানে এই টাইম ইন্টারভ্যালে টোটাল যে তার যে ডিসপ্লেসমেন্ট হয়েছে তাকে আমরা বলছি ওই অবজেক্টটার অ্যাভারেজ ভেলোসিটি, অর্থাৎ গড় গতিবেগ। তার মানে এক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ডেল্টা এক্স বাই ডেল্টা টি লিখতে পারি না? এই যে তোমার ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা ডেল্টা এক্স লিখলাম, আর এই যে টাইমের যে ভ্যারিয়েশন, এটাকে আমরা লিখলাম ডেল্টা টি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা ডেল্টা এক্স বাই ডেল্টা টি লিখতে পারি, এটাকে ভি বার বলা হয়। ভেলোসিটি একটা ভেক্টর, আমরা জানি ভেলোসিটি ইজ আ ভেক্টর, কিন্তু তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যদি আমরা বের করতে চাই, এটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে। তার মানে কি, যে অবজেক্টটা কোন দিকে মুভ করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কিন্তু এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো না কোনো একটা অবজেক্ট এক্স ডাইরেকশনে মুভ করছে, দিস এক্স ডাইরেকশন, এটা 0। তার মানে অবজেক্ট যদি 0 থেকে স্টার্ট করে, এখান থেকে স্টার্ট করে যদি কোনো একটা ফাইনাইট ডিস্টেন্সে গিয়ে যদি সে থেমে যায়, এই অবজেক্ট এখানে গিয়ে থেমে গেল, তার মানে এই পজিশনে আছে। তার মানে ও কি 0 থেকে স্টার্ট করে এই পজিশনে গেছে, এই ক্ষেত্রে এর ডিসপ্লেসমেন্টটা কি? পজিটিভ। কিন্তু সে 0 থেকে স্টার্ট করে যদি নেগেটিভ দিকে যায়, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যায়, এর ক্ষেত্রে এর ডিসপ্লেসমেন্টটা কি? এটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো? তার মানে এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট, এই ডেল্টা এক্সটা কিন্তু প্রথম ক্ষেত্রে পজিটিভ পাবো এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু নেগেটিভ পাবো। এই দুটো ক্ষেত্রে কিন্তু তখন অ্যাভারেজ ভেলোসিটিটা কিন্তু এর সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি পজিটিভ কখন হবে? এটা পজিটিভ কখন হবে? যদি ডেল্টা এক্স গ্রেটার দ্যান 0 হয়। আর নেগেটিভ কখন হবে? যখন ডেল্টা এক্স লেস দ্যান 0 হবে। আর 0 কখন হবে? 0 হবে যখন ডেল্টা এক্স ইকুয়ালস টু 0 হবে। তার মানে কি, এই যে তার যে ডিসপ্লেসমেন্ট, এটা যদি গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 থেকে যদি ডান দিকে হয়, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে হয়, তাহলে আমরা ধরবো তাকে পজিটিভ। যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হয়, তাহলে ধরবো নেগেটিভ। আর যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটিটা 0 হয়ে যাবে। এর আগের দিন আমরা তোমাকে বলেছি, কোনো একটা অবজেক্ট যদি এ থেকে বি তে যায়, আবার বি থেকে এ তে যদি ঘুরে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাচ্ছে? এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা 0 না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাবে 0।
তাহলে এই যদি আমি তিনটে কার্ভ আঁকি, তাহলে এই ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কার্ভগুলো কিরকম হবে? দিস ইজ টি ভার্সেস এক্স গ্রাফ। এই ক্ষেত্রে গ্রাফটা কি হবে? এরকম হবে না, কারণ এই ক্ষেত্রে ডেল্টা এক্সটা কি গ্রেটার দ্যান 0, আর যখন ডেল্টা এক্স লেস দ্যান 0 তখন গ্রাফটা কিন্তু এরকম, এর স্লোপটা কিন্তু নেগেটিভ দিকে হবে। দিস ইজ ডেল্টা এক্স লেস দ্যান 0, আর যদি এর ডিসপ্লেসমেন্ট 0 হয় তাহলে কিন্তু এই গ্রাফটা কিন্তু এরকম কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে টাইমের সাপেক্ষে এর কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট ঘটবে না। বুঝতে পারছো? দিস ইজ ডেল্টা এক্স ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তার মানে অ্যাভারেজ ভেলোসিটি থেকে আমরা কি পাচ্ছি? অ্যাভারেজ ভেলোসিটি থেকে কিন্তু আমরা এর পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, মানে টি ভার্সেস এক্স যে গ্রাফটা, তার দুটো যে পয়েন্ট, এই গ্রাফের উপরে তার যে দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্টে আমরা অ্যাভারেজ ভেলোসিটিটা বের করব, এই দুটো পয়েন্টে যদি আমি একটা স্লোপ ড্র করি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে তার অ্যাভারেজ ভেলোসিটি। বুঝতে পারছো? সেটা কিন্তু হয়েছে তার অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এটা কি? দিস ইজ দ্য স্লোপ ফ্রম P1 টু P2। তাহলে P1 থেকে P2 পয়েন্টে যদি আমি একটা স্লোপ ড্র করি, সেটা হয়ে যাচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি। ক্লিয়ার? এরপরে দেখো, এরপর আমরা দেখবো যে অ্যাভারেজ স্পিড কাকে বলে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। কিন্তু স্পিড মানে আমরা কি জানি? যে কোনো একটা অবজেক্ট যতটা ডিস্টেন্স সে ট্রাভেল করলো ডিভাইডেড বাই টাইম। তার মানে কি স্পিড মানে আমরা কি জানি? এর আগে আমরা জেনে এসেছি যে কি স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টাইম, তাই না? তার মানে এই টোটাল ডিস্টেন্স যতটা ট্রাভেল করলো তাকে যদি আমি টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার স্পিড পাবো। যেহেতু ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কোনো ডাইরেকশন মেজারমেন্ট করি না, কোনো ডাইরেকশনকে আমরা কনসিডার করি না, সেই ক্ষেত্রে স্পিডটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। দিস ইজ আ স্কেলার, এর কিন্তু কোনো ডাইরেকশন নেই, নো ডাইরেকশন, যার জন্য কি এটা কখনো কিন্তু নেগেটিভ হতে পারবে না। এটা কিন্তু কখনো নেগেটিভ বা 0 কোনোটাই কিন্তু হতে পারবে না। ক্লিয়ার? মানে কোনো একটা অবজেক্ট যদি এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টে যায়, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ঘুরে আসে, সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টটা 0 পেলাম, কিন্তু ডিস্টেন্স ট্রাভেল কিন্তু কখনোই 0 হবে না। সে যদি মুভ করে তাহলে কিন্তু তার ডিস্টেন্স ট্রাভেলটা পজিটিভ হবে, সেটা কিন্তু কখনো নেগেটিভও হবে না। ক্লিয়ার? যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে দেখো, তাহলে এই যে অ্যাভারেজ স্পিডটা আমাদের কিসের জন্য প্রয়োজন হচ্ছে? তাহলে আমরা অ্যাকচুয়ালি কি, আমরা যে রিয়েল লাইফে যাতায়াত করি, যে কোনো জায়গায় যে আমরা ট্রাভেল করি, আমরা কি কখনো ডিস্টেন্স, নির্দিষ্ট ডাইরেকশন তো কখনো মেনটেন করি না, আমরা বিভিন্ন ডাইরেকশনে কিন্তু মুভমেন্ট করি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ স্পিডটা খুবই প্রয়োজন। যে কোনো বাইক বলো, গাড়ি বলো, যেসব যানবাহন আছে সব ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ স্পিডটা মেজারমেন্ট করা হয়। তো এই ক্ষেত্রে এটাকে আমরা তখনই মেজারমেন্ট করব যে রেট অফ মোশন ওভার অ্যাকচুয়াল পাথ, মানে অ্যাকচুয়াল যে পাথ, মানে যে পাথ বরাবর সে ট্রাভেল করলো, সেই পাথ বরাবর তার যে রেট অফ মোশন, সেটা সেই জন্য আমাদের কিন্তু অ্যাভারেজ স্পিডের প্রয়োজন হবে। তাহলে দেখা যাক, তাহলে অ্যাভারেজ স্পিড আমরা কাকে বলবো? তাহলে অ্যাভারেজ স্পিড তাকে বলবো যে ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টাইম। টোটাল ডিস্টেন্সকে যদি টোটাল টাইম দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কিন্তু অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাবে। এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে আমরা তাহলে এই অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটির মধ্যে রিলেশনটা কি? অ্যাভারেজ স্পিড কখন অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে ইকুয়াল হবে? ধরে নাও কোনো একটা অবজেক্ট যদি 0 থেকে শুরু করে কোনো একটা ডিস্টেন্স এক্স অ্যাক্সিসের দিকে যায়, দেখা গেল এর এ থেকে বি তে যা ডিসপ্লেসমেন্ট, মানে এ স্ট্রেট লাইন বরাবর মুভ করেছে, এ যদি স্ট্রেট লাইন বরাবর মুভ করে, তাহলে এই ক্ষেত্রে সে যদি কোনো ডাইরেকশন চেঞ্জ না করে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকেই যায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ স্পিডটা ইকুয়াল হয়ে যাবে কি অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে। ক্লিয়ার? এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো। দেখো এখানে একটা এক্সাম্পল আছে 3.1। এই এক্সাম্পলে কি বলা আছে? বলছে এ কার ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন, সে OP ইজ ইন ফিগার 3.1, ইট মুভস ফ্রম O to P in 18 সেকেন্ড, রিটার্ন ফ্রম P to Q in 6 সেকেন্ড। বলছে কোন একটা কার 0 থেকে শুরু করে মুভ করছে কোথায়? এখানে O থেকে গেছে P তে, আবার P থেকে এসছে Q তে। ক্লিয়ার? তার মানে এটা P বিন্দু। তাহলে O থেকে P তে কত সেকেন্ডে গেছে? 18 সেকেন্ডে, 18 সেকেন্ড। এন্ড P থেকে Q তে এসছে কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। এখানে 3.1 এর ফিগারটা আমি দিতে পারিনি, তো তোমাদের এখানে জেনে নিতে হবে O থেকে P এর যা ডিস্টেন্স এটা হচ্ছে 360, আর P থেকে Q এর যা ডিস্টেন্স এটা হচ্ছে 120 মিটার। এই দুটো তোমরা লিখে রাখো। এটা এসেছে 6 সেকেন্ডে। তাহলে O থেকে P তে গেল 18 সেকেন্ডে, আর P থেকে Q তে আসলো 6 সেকেন্ডে। এই দুই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? ফার্স্টে এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ ভেলোসিটি এন্ড অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। তাহলে ফার্স্টে যদি আমরা অ্যাভারেজ ভেলোসিটি বের করি, তাহলে কি কোথা থেকে? O থেকে P অবধি। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি? OP, আর টাইমটা কি?
18 সেকেন্ড। তার মানে ওপির ভ্যালু কত এখানে 360 বাই 18 করলে কত পাবো আমরা 20 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম, সরি অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম। এবার যদি আমরা অ্যাভারেজ স্পিড বের করতে চাই এটা তো সেমই হবে, ওপি বাই 18 এটা করলে সেমই হবে 20 মিটার পার সেকেন্ড। এবার ঘুরে আসার সময় সে যখন আবার ব্যাক করছে পি থেকে কিউতে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্টটা শুধু এইটা কিন্তু আমরা হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটিটা কত হবে, ও থেকে কিউ অবধি কত টোটাল 360 থেকে 120 বাদ, তাহলে কত থাকছে 120 বাই টাইম কত 18 প্লাস 6, তাহলে 18 প্লাস 6 এই দুটো করলে কত পাবো, এটা করলে আমরা পাবো 10 মিটার পার সেকেন্ড। অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত হবে দেখো, এ কিন্তু ও থেকে পিতে গেল মানে 360 ট্রাভেল করলো, আবার পি থেকে কিউ আসলো মানে আবার 120 ট্রাভেল করলো, তার মানে কি 360 প্লাস 120 ডিভাইডেড বাই 18 প্লাস 6, এটা করলে আমরা পাবো 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে কি এখানে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড কিন্তু এই দুটো কিন্তু এখানে আলাদা হয়ে গেল। দেখো কারণ কি, এ আবার গিয়ে পি পয়েন্টে গিয়ে আবার ঘুরে আসে কিউ পয়েন্টে, এই ক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্টটা কমে গেল না, কিন্তু অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করার সময় ডিস্টেন্সটা কিন্তু বেড়ে গেল। কারণ কি এ গেছে আবার ঘুরে আসে, এই ক্ষেত্রে কিন্তু আমার ডিস্টেন্সটা অ্যাড হবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখব যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কাকে বলে। ইনস্ট্যান্ট মানে কি, কোনো একটা নির্দিষ্ট সময়ে মানে কোনো একটা অবজেক্ট নির্দিষ্ট টাইম ধরে যদি মুভ করে, তাহলে তার কোনো একটা ইনস্ট্যান্টে বা কোনো একটা সময় আমি যদি বলি যে তুমি ওর স্পিড বলো যে ওই ইনস্ট্যান্টে বা 5 সেকেন্ডে বা 7 সেকেন্ডে তার স্পিডটা কত ছিল, সে তো গ্র্যাজুয়ালি বাড়ছে, তার স্পিড ধীরে ধীরে বাড়ছে। তার মানে ওই ট্র্যাজেক্টরিতে কোনো একটা ইনস্ট্যান্টে যদি আমাকে স্পিড বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কিন্তু ক্যালকুলেট করতে হবে। তার মানে এটা আমরা তখন ক্যালকুলেট করি, এটা আমরা ক্যালকুলেট করি টু মেজার হাউ ফাস্ট ইট মুভস at different instant of time, different instant of time। তার মানে বিভিন্ন টাইম ইনস্ট্যান্টে যে এই অবজেক্টটা কিভাবে মুভ করছে, মানে তার ভেলোসিটি কত বিভিন্ন ইনস্ট্যান্টে কিন্তু আমরা ক্যালকুলেট, সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করবো এখান থেকে। তার মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি আমি বলি যে ওই ইনস্ট্যান্টে তার ভেলোসিটিটা কত ছিল, সেটা কিভাবে মেজার করবো, এটা কিন্তু আমাদের অ্যাভারেজ ভেলোসিটি থেকেই আসবে। শুধু আমাদেরকে কি করতে হবে, শুধু আমাকে টাইমটাকে, টাইম ডেল্টা টিটাকে কিন্তু জিরোর কাছাকাছি নিতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিমিট ইউজ করব, তার মানে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব যে লিমিট অফ অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটির লিমিটটা কিন্তু এখানে ইউজ হবে। এই ক্ষেত্রে ডেল্টা টিটাকে কিন্তু ইনফাইনাইটেসিমাল স্মল হতে হবে, খুবই ছোট হতে হবে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ভি কে আমরা কিভাবে লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি না। দেখো এটা কি, এটা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা। শুধু আমি এখানে কি অ্যাপ্লাই করেছি, ডেল্টা টিটাকে কিন্তু টেন্স টু 0 মানে এখানে লিমিট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, এখানে কিন্তু এইটাকে লিমিট অ্যাপ্লাই করে দিয়েছি। তাহলে আমরা কিন্তু এখান থেকে অ্যাভারেজ ভেলোসিটিটা পাবো। এটাকে আমাদেরকে কলন দিতে, এটাকে লেখা যায় dx বাই dt। ক্লিয়ার? এটা কিন্তু dx বাই dt ও লেখা যায়। তাহলে এটাকে যদি আমি গ্রাফিক্যালি যদি আমি বোঝাতে চাই, তাহলে গ্রাফিক্যালি দেখো এই জিনিসটা কিরকম হবে। গ্রাফিক্যালি দেখতে গেলে এই যে তোমার এই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম যে গ্রাফটা, এই গ্রাফে দেখো এই যে এর ট্র্যাজেক্টরি, এর যে মুভমেন্ট, যে টাইমের সঙ্গে এর যে ডিসপ্লেসমেন্টের যে কার্ভটা, এই কার্ভে যদি কোনো একটা পয়েন্ট পি কে আমি ধরে নেই, আমি বললাম যে এই পি পয়েন্টে তুমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা আমাকে বলো, তাহলে তুমি কি হবে, তাহলে আমরা কিভাবে করবো, এর কিন্তু আমরা P1 আর P2 কিন্তু দুটো পয়েন্ট ধরে নেবো, যে P1 আর P2 এই দুটোতে মানে 2 সেকেন্ডের একটা ইন্টারভ্যাল ধরে নেবো। দেখো এখানে 3 মানে 3 থেকে 4 5 মানে কি এখানে কিন্তু 2 সেকেন্ডের একটা ইন্টারভ্যাল ধরা হয়েছে। এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু আমরা এর স্লোপটা যদি আমি ড্র করি, তাহলে সেখান থেকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি পাবো না। এই অ্যাভারেজ, এই স্লোপটাকে, এই টাইমটাকে কিন্তু ধীরে ধীরে কমাতে হবে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে গেলে এই যে টাইমটা আমি নিচ্ছি, এটাকে ধীরে ধীরে কমাতে হবে। দেখো এই পরের ক্ষেত্রে কিন্তু 2 সেকেন্ডের ব্যবধান ধরেছে, তারপরে কিন্তু 1 সেকেন্ডের ব্যবধান ধরেছে। এইভাবে কিন্তু ধীরে ধীরে এই টাইমের যে লেন্থ, এই টাইমের যে ভ্যালুটা বা নিউমেরিক্যাল যে ভ্যালুটা, এই টাইমটাকে ধীরে ধীরে টেন্স টু 0 করতে হবে। মানে ডেল্টা টিকে 0-র কাছাকাছি নিয়ে যদি আমি যাই, সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটিটা কি হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ক্লিয়ার? এখানে লাস্ট আমরা একটা এক্সাম্পল দেখবো। বলছে দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই x ইকুয়ালস টু a প্লাস bt স্কোয়ার। মানে এখানে এটার ইকুয়েশন দেওয়া আছে। এখানে বলছে হোয়ার a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে,
t measure in second. What is the velocity at 0 second and 2 second? What is the average velocity between t equals to 2 second and t equals to 4 second? আমরা ফর্মুলা কি জানি যে v equals to dx dt। তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমরা কি করব, এখানে যদি আমরা ফেলি তাহলে কি হবে, d dt of a plus bt square। এটা যদি আমরা করি তাহলে কি পাবো, এটাকে আমরা পাবো 2bt। এখানে যদি ভ্যালু b এর ভ্যালু যদি আমি পুট করি তাহলে আমরা কত পাবো, 5t মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই ভেলোসিটি পেয়ে গেলাম। এবার বলছে at t equals to 0, t equals to 0 তে কি হবে, ভেলোসিটি কত হবে, 0 মিটার পার সেকেন্ড হবে না, কারণ কি t এর ভ্যালু 0 পুট করো 0 হয়ে যাবে। আর at t equals to 2 সেকেন্ডে এখানে t এর ভ্যালু তুমি 2 পুট করো তাহলে কত হবে, v এর ভ্যালু হবে 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলেছে। এবার যদি অ্যাভারেজ ভেলোসিটি আমি বের করি কোথা থেকে, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে, সেক্ষেত্রে কি হবে, প্রথমে 2 তুমি পুট করো তাহলে কত হচ্ছে, এখানে তুমি টি এর ভ্যালু পুট করো, এই ইকুয়েশনের পজিশনে ইকুয়েশনে যদি আমি টি এর ভ্যালু পুট করি তাহলে আমি কি পাবো, a প্লাস 16b মাইনাস a মাইনাস 4b, এটা পাবো ডিভাইডেড বাই 2 হবে। কারণ কি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের ইন্টারভ্যালটা কত, 2 সেকেন্ড। এটা আমি যদি করি তাহলে কত পাবো, এখান থেকে আমি পাবো 6b, 6b মানে হচ্ছে 6 ইন্টু 2.5, এটা করলে আমি পাবো 15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু আমরা এখান থেকে বের করলাম, এটা হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা দেখলাম যে অ্যাভারেজ ভেলোসিটি কাকে বলে, অ্যাভারেজ ভেলোসিটি আমরা কেন ক্যালকুলেট করব, এখান থেকে আমরা গ্রাফ থেকে দেখলাম যে অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে আমরা গ্রাফিক্যালি প্লট করতে পারি। এবার আমরা দেখলাম যে অ্যাভারেজ ভেলোসিটি কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। তিনটে কন্ডিশন দেখলাম, তিনটে গ্রাফে আমরা এখানে দেখলাম। এরপরে আমরা দেখলাম যে অ্যাভারেজ স্পিড কাকে বলে, অ্যাভারেজ স্পিড আমাদের কেন প্রয়োজন হবে রিয়েল লাইফে। এটা একটা স্কেলার, এর কোনো ডাইরেকশন নেই, এটা জিরো হতে পারে না, নেগেটিভ হতে পারে না। এবং অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কখন ইকুয়াল হবে সেটা আমরা দেখলাম এখানে। এরপরে আমরা দেখলাম কি, এখানে আমরা একটা নিউমেরিক্যাল এখানে করলাম, এখান থেকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করলাম। বলো, এরপর আমরা দেখলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কাকে বলে, ঠিক আছে, এটা কেন দরকার, এটা থেকে আমরা কি বুঝতে পারছি, অ্যাভারেজ ভেলোসিটিটা কখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম। এখানে আমরা এটার এক্সপ্রেশনটা এখানে দেখলাম, এখান থেকে আমরা নিউমেরিক্যাল একটা দেখলাম, সেখান থেকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি এখান থেকে ক্যালকুলেট করলাম। এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের যদি ক্লাসটি হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।